হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ডে পড়তে যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু অ্যাডমিশন হয়েছে, তবে ভিসা স্টেজে গিয়ে ইস্যুস তৈরি হয়েছে। এই প্রবলেমটা মূলত অ্যাপ্লিকেশনে না, প্রবলেমটা হয় মূলত প্রপার স্ট্র্যাটেজি না জানা থাকলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নিউজিল্যান্ডের A to Z গাইডেন্স নিয়ে। ওয়েলকাম টু দ্য এডুকেশন অ্যাট পডকাস্ট। আজকের এই সেশনে আমি মারিয়া ইসলাম আপনাদের সাথে আছি, এবং আমাদের এই স্টুডিওতে আজকে গেস্ট হিসেবে আছেন স্টুডেন্ট রিক্রুটমেন্ট ম্যানেজার এবং টিম লিডার ফারজানা আক্তার আপু। আপু কেমন আছেন? Alhamdulillah, ভালো আছি। Thank you so much to invite me here. I hope it will be a productive and informative discussion today. শিওর মিস। শুরুতে যদি জানতে চাই, স্টুডেন্ট যখন অ্যাপ্লিকেশনটা করে নিউজিল্যান্ডে, তো সে তো ফার্স্টে ডেস্টিনেশন চুজের একটা বিষয় থাকে, জি, জি। সে নিউজিল্যান্ড যাবে না অস্ট্রেলিয়া যাবে, তো সে কেন নিউজিল্যান্ড চুজ করবে? থ্যাংক ইউ সো মাচ। আমি যদি বর্তমান পার্সপেক্টিভের কথা বলি, সেক্ষেত্রে আপনি ইউকে বলেন, ইউএসএ বলেন, কানাডা বলেন, প্রত্যেকটা কান্ট্রিতে কিছু সুবিধা অসুবিধা আছে। তবে সেই ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ অবস্থানে রাখবো হচ্ছে নিউজিল্যান্ডকে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন নিউজিল্যান্ড কেন, সেই ক্ষেত্রে প্রথমেই যদি আমি বলি যে আপনি যদি একটা কোয়ালিটি এডুকেশন চান, সেফ লার্নিং চান, সেক্ষেত্রে আমি বলবো নিউজিল্যান্ড ইজ আ পারফেক্ট ডেস্টিনেশন ফর টুডে। আর কিছু ইস্যু তো আছে, সেক্ষেত্রে আমি যদি আপনার সাথে ডিসকাস করি যে নিউজিল্যান্ড এমন একটা কান্ট্রি যেখানে লো কারাপশন এবং বিগত ইতিহাস যদি আপনি দেখেন যে কোনো প্রকার আপনার হচ্ছে যুদ্ধ বলেন অথবা কোনো একটা পলিটিক্যাল ইস্যু, এগুলো কোনো কিছুর সাথে কিন্তু নিউজিল্যান্ড জড়িত একদম না। শান্তিপূর্ণ একটা জি, শান্তিপূর্ণ একটা দেশ। আর এরপরে যদি আমি বলি যে এখনকার দিনে স্টুডেন্টদের একটা চিন্তা ভাবনা থাকে, যেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি আমি কিভাবে স্থায়ীভাবে বসবাস করতে পারবো, একটা ফিউচার ইনভেস্টমেন্ট যদি চিন্তা করে, সেই ক্ষেত্রেও কিন্তু নিউজিল্যান্ড হচ্ছে বেস্ট অপশনস। ওকে, সো আপনি বলতে চাচ্ছেন যে একজন স্টুডেন্টের স্টাডি কালীন যে সময়টা, ওই সময়টা থেকে শুরু করে তার সেটেলমেন্ট পর্যন্ত সে জি। যদি পুরো প্ল্যানটা করে, সেক্ষেত্রে নিউজিল্যান্ড তার জন্য সবচেয়ে বেস্ট এক্স্যাক্টলি, অপশন জি জি, অপশন Okay. হতে পারে। আর এই ক্ষেত্রে আমি আরো কিছু পয়েন্ট আপনার সাথে অ্যাড করতে চাই। যেমন হচ্ছে কোনো স্টুডেন্ট যদি আপনার ব্যাচেলর করতে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে তো সে যে কোনো সাবজেক্ট কোর্সে যেতেই পারে। এখন সেক্ষেত্রে সে যদি স্পাউস বলে, সেক্ষেত্রে নিউজিল্যান্ড অ্যালাউ করছে না, অথবা উই আর নট এনকারেজ ফর টু গো ব্যাচেলর প্রোগ্রাম। বাট যারা মাস্টার্স শিক্ষার্থী আছেন, তারা যদি তাদের স্পাউসও নিয়ে যেতে চান, তাহলে এই নিউজিল্যান্ড হচ্ছে সবচেয়ে একটা সুবর্ণ সুযোগ। সেটা কেন? যেমন মাস্টার্স প্রোগ্রামে আপনি দেখবেন বিগত অনেকগুলো কান্ট্রি আমি যদি দেখি, সেক্ষেত্রে স্পাউসকে একসাথে নেওয়াটা খুব হার্ড হয়ে যাচ্ছে। ওকে, মাস্টার্স প্রোগ্রামে স্পাউস অ্যালাউ করছে না। অথবা আপনি বিয়ে করেছেন, সেটা আপনি একটা মেয়াদ দেখাতে হচ্ছে, একটা টাইম দেখাতে হচ্ছে। কিন্তু নিউজিল্যান্ড বলছে আপনি যদি আজকে বিয়ে করেন, আপনি আগামীকালকে আপনি আপনার স্পাউসকে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা যে বিষয় হচ্ছে যে স্পাউসের পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি বলেন, সে যদি এইচএসসি কমপ্লিট থাকে, ব্যাচেলর কমপ্লিট নাও থাকে, তার পড়াশোনা যদি কম থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু অ্যাড করি, সেক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রে যদি আপনার স্পাউসের সাথে আপনার চাইল্ড যদি থাকে, সে কিন্তু ওই জায়গায় যদি যায়, তাহলে সে কিন্তু ফ্রি এডুকেশন পাচ্ছে। হ্যাঁ, অ্যাজ আপনার হচ্ছে লোকাল যে স্টুডেন্ট আছে, তারা যে ধরনের সাপোর্ট পাচ্ছে, আমাদের যারা চাইল্ড হিসাবে স্পাউস তারপর চাইল্ড যাচ্ছে, তারাও কিন্তু ওভাবে ফ্রি এডুকেশন সবকিছু ফ্যাসিলিটিস পাচ্ছে। মানে তার স্পাউস কি ওখানে এডুকেশন করতে পারবে, মানে তার ওখানে কন্টিনিউ করতে পারবে? ডেফিনেটলি, সে যদি চায় ডেফিনেটলি সে কন্টিনিউ আর করতে যে পারবে। পার্ট টাইম ওয়ার্কের বিষয়টা, তার স্পাউস কি ফুল টাইম ওয়ার্ক করতে পারবে? এটা আমি আপনাকে একটু বলছি। যারা মাস্টার্স প্রোগ্রামে যেতে চায়, আমাদের যে শিক্ষার্থী যারা আছেন, তারা তো পড়াশোনা করে পার্ট টাইম জব করতে পারবেন। ওকে, এবং হচ্ছে আপনারা যারা স্পাউস হয়ে যাচ্ছেন, তারা ফুল টাইম জব করতে পারবেন। ওকে, আমার অনেক শিক্ষার্থী আছে যাদের সবার একটা কিউরিওসিটি থাকে যে ম্যাডাম, আমি পড়াশোনার পাশাপাশি কি জব করতে পারবো, এরকম একটা কোশ্চেন মার্ক থাকে। হ্যাঁ, সেটা ব্যাচেলর প্রোগ্রামে হোক, মাস্টার্স প্রোগ্রামে হোক। তো ম্যাডাম, আপনি যেটা বলছিলেন যে পার্ট টাইম জবের যে বিষয়টা, তো নিউজিল্যান্ডে আপনি প্রতি উইকে একটা স্টুডেন্ট উইকলি আপনার হচ্ছে 25 আওয়ার্স জব করতে পারে, যেটা মান্থলি 100 আওয়ার্স।
এবং এটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট মান্থলি 2,400 থেকে শুরু করে 2,500 পজিশন মতো নিউজিল্যান্ড ডলার সে ইনকাম করতে পারে। তো সেক্ষেত্রে একটা ইনকাম আমি যদি একটা স্টুডেন্টের বলি, যেমন ধরেন তার হচ্ছে আপনার লিভিং কস্ট, তারপর হচ্ছে তার রেন্ট যদি বলি, আদার যদি আপনার আদার্স খরচ বলি, সেগুলো অ্যাপ্রক্স দেখা যাচ্ছে 1300 নিউজিল্যান্ড ডলারে কভার হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সে যদি 2,500 টাকা ইনকাম করে নিউজিল্যান্ড ডলারে, তাহলে সে কিন্তু আরো 1,000 নিউজিল্যান্ড ডলার কিন্তু সেভ হচ্ছে। এবং নিউজিল্যান্ডে আমি স্টাডির কথা যদি বলি, স্টাডি কিন্তু হচ্ছে আপনার 9 মান্থস, তাহলে বাকি যে 3 মাস সামার ভ্যাকেশন। আর নিউজিল্যান্ড কিন্তু একটা টুরিস্ট এরিয়া। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, তাহলে যে 3 মাস আছে সে একটা স্টুডেন্ট যদি আপনার বা ফুল টাইম জব করতে পারে, যেহেতু তার ভ্যাকেশন, তাহলে সে ভ্যাকেশনে ফুল টাইম জব জব করতে পারবে। সেটা ওয়ার্ক ইন রেস্টুরেন্ট হোক, গ্রোসারি শপ হোক, অথবা আপনার ওয়ার্ক ইন রেস্টুরেন্ট হোক, এনি যে কোনো প্লেস যদি করে, তাহলে সে মান্থলি দেখা যায় 6,000 থেকে 7,000 নিউজিল্যান্ড ডলার ইনকাম করা সম্ভব। ওকে ওকে, সো ম্যাডাম, এবার যদি জানতে চাই একটু, যে স্টুডেন্ট যখন নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করবে, তার প্রোফাইলটা কেমন হওয়া উচিত? যে ব্যাচেলারের ক্ষেত্রে রিকোয়ারমেন্টস গুলো কি, মাস্টার্স এর ক্ষেত্রে রিকোয়ারমেন্টস গুলো কি? ওকে, ঠিক আছে। আমি যদি রিকোয়ারমেন্টস এর দিক থেকে আসি, তাহলে ব্যাচেলারে যারা করতে যাবে তারা কিন্তু ডিপ্লোমা প্রোগ্রামেও যেতে পারবে এবং হচ্ছে ব্যাচেলার প্রোগ্রামে যেতে পারবে। এখন ডিপ্লোমা ক্ষেত্রে যদি হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কোর্সটা 1 বছর কি 2 বছরের হয়ে থাকে। ওকে, আমি ডিপ্লোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের রেজাল্ট আপনার জিপিএ লাগছে 3 পয়েন্ট এবং IELTS 5.5 নট লেস দেন 5, পিটি 42 নট লেস দেন 36 যদি কারো থেকে থাকে, তাহলে সে ডিপ্লোমা কোর্সে 1 ইয়ার অথবা 2 ইয়ার্স যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোতে যেতে পারে। যেমন আমি যদি আপনাকে কিছু ইউনিভার্সিটি সাজেস্ট করি, সেই ইউনিভার্সিটির মধ্যে একটা আছে আপনার অকল্যান্ড ইনস্টিটিউশন আছে, যেটাকে আমরা AIS বলি। সেই ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্স অফার করছে এবং এই কোর্সগুলো যদি আপনি করতে পারেন, সেই কোর্সগুলো যদি আপনার কমপ্লিট করতে পারেন, যে 2 বছরের প্রোগ্রামগুলো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন ফিউচার আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট বলেন, অথবা আপনি আদার কোনো কর্পোরেট সেক্টরে যাওয়ার জন্য আপনার পথটাকে ভেরি স্মুথ করে দিবে। ওকে, সেই কোর্সগুলোর মধ্যে আমি যদি বলি, আপনাকে একটা কোর্স আছে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স, আর্কিটেক্ট, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, ডাটা অ্যানালিটিক্স আছে। এই ধরনের সাবজেক্টগুলো যদি আপনি কমপ্লিট করেন, তাহলে একটা স্টুডেন্ট ডিপ্লোমা করেও পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে যেতে পারে এবং একটা ভালো ইনকামও সে করতে পারবে। ওকে, তো সেক্ষেত্রে ম্যাডাম, একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটি বা একটা কোর্স সিলেকশনের বিষয় আসবে, সেক্ষেত্রে আপনারা কিভাবে গাইড করেন? নর্মালি আমি যদি ব্যাচেলর এর কথা বলি, বাংলাদেশে তো ব্যাচেলরের ক্ষেত্রে এইচএসসি তো পাশ করে হচ্ছে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিজনেস স্টাডিজ এবং হচ্ছে হিউম্যানিটিসে। তো সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, যে স্টুডেন্টগুলো হচ্ছে যারা হচ্ছে আপনার বা বিজনেস স্টাডিজ কমপ্লিট করে, তারা সাধারণত আপনার হচ্ছে বিজনেস সাবজেক্টগুলো পছন্দ করে থাকে, এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তারা হচ্ছে আইটি, ইনফরমেশন যে টেকনোলজি, ওই সাবজেক্টগুলো তারা পছন্দ করে থাকে। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট চুজের ক্ষেত্রে আমি সবসময় বলবো যে আমার যে শিক্ষার্থী আপনারা যারা আছেন, আপনারা নিজেরা ইউনিভার্সিটিগুলো একটু রিসার্চ করবেন, যে কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হবে এবং কোন সাবজেক্ট আসলে আপনি 3 বছর 4 বছরের আপনার যে কোর্সটা থাকবে আপনি এটা শেষ করতে পারবেন। এটা আপনি কখনো কোনো কাউন্সিলরের উপর ডিপেন্ড করবেন না, বিকজ কাউন্সিলর কিন্তু আপনাকে রাইট পথটা দেখাই দিবে। ওকে, হি অর শি উইল সাজেস্ট ইউ অ্যাজ এ রাইট পথ, বাট ড্রাইভটা কিন্তু আপনাকেই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আপনি গাইড নিতে পারেন, বাট আপনি নিজে যে সাবজেক্টটা পড়তে কমফোর্ট এবং আপনি কন্টিনিউয়াস যেতে পারবেন সেটা করবেন। যেন আমি অনেক স্টুডেন্ট আছে আমার যারা আমাকে বলে যে আসলে আমি বুঝি না, আমাকে কাউন্সিলর চুজ করে দিয়েছে, বাট এটা করা যাবে না। সাজেশন নেওয়া যেতে পারে, বাট আপনি নিজে পছন্দ করবেন। ওকে, সো স্টুডেন্টস, আপনারা একটা জিনিস হয়তো এখন পর্যন্ত বুঝেই গেছেন যে আইএজে যে আপনি কোথায় যাবেন, কি পড়াশোনা করবেন, কোন কোর্স সিলেক্ট করবেন, পুরোটা বিষয় কিন্তু রিসার্চের উপর ডিপেন্ড করছে আপনার নিজের। আপনাকে আমাদের কাউন্সিলররা গাইড করবে বা অ্যাডমিশন অফিসার যারা আছেন তারা আপনাদের বিভিন্নভাবে হেল্প করবে, তবে মূল যে বিষয়টা আপনার যে ডকুমেন্টস হোক, আপনার প্রপার প্ল্যানিংটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপর। আপনি কিভাবে তার উপর রিসার্চ করছে, তার উপর স্টাডি করে তারপর আপনি প্ল্যানিংটা সামনে আগাবেন। তো ম্যাডাম, যেটা বলছিলাম যে আপনি আমাদেরকে বললেন যে ডিপ্লোমা যে কোর্সটা আছে অ্যাভেলেবল, ওইটার বিষয়। এখন যদি জানতে চাই যে ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে কি ধরনের ফ্যাসিলিটিস গুলো আছে? জি জি, আমি যদি ব্যাচেলারের কথা বলি, ব্যাচেলার কিন্তু আপনার নিউজিল্যান্ড হচ্ছে লেভেল 7। আচ্ছা, ওকে, সেই ক্ষেত্রে আমার জিপিএ লাগছে হচ্ছে 3.50।
আর আইএলটিএস এর কথা যদি বলি, আইএলটিএস আপনার 6 লাগছে এবং নট লেস দেন 5.5। আর হচ্ছে আপনার পিটি যদি স্কোর হয় সেটা 50 লাগছে এবং নট লেস দেন 42। আর ব্যাচেলারের কথা আমি যদি বলি, যারা আমাদের দেশ থেকে এইচএসসি কমপ্লিট করেছে, এ লেভেল অথবা 4 বছরের ডিপ্লোমা করেছে, তারাও কিন্তু আপনার ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আর আমি যদি মাস্টার্সের কথা বলি, মাস্টার্স হচ্ছে লেভেল 9, সেক্ষেত্রে 60% বাংলাদেশি ইউনিভার্সিটির যে মার্কসগুলো আছে সেগুলো আমরা নিতে পারবো। আর আমি আইএলটিএস যদি বলি, আইএলটিএস 6.5 নট লেস দেন 6, পিটি স্কোর আছে 58 নট লেস দেন 50। তবে যদি স্কোর 56 থাকে অথবা আপনার নট লেস দেন যদি আপনার 56ও থাকে, তাহলে কিছু ইউনিভার্সিটিস আছে যেখানে আমরা হচ্ছে পিজিডি প্রোগ্রাম অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যেটাকে বলে সেটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর অনেক স্টুডেন্ট আছে যাদের মধ্যে একটা কনফিউশন থাকে, 1 বছরের কোর্সে আপনার যেটা 120 ক্রেডিট এবং আরেকটা হচ্ছে 1.5 বছরের কোর্সে 180 ক্রেডিটের একটা কনফিউশন থাকে। সো এই কনফিউশনটা আমি এখন আপনাদের সাথে একটু দূর করে দিতে চাই। সেটা হচ্ছে আপনার অফার লেটারে যদি মাস্টার্স লেখা থাকে, সেটা 1 ইয়ারের কোর্সেই হোক অথবা 1.5 ইয়ার 1.5 বছরের কোর্সেই হোক, আপনি কিন্তু পিএসডব্লিউ 3 বছরের পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যদি 1 বছরের কোর্সে যান, আমার কাছে মনে হচ্ছে টিউশন ফিটা আপনার 2টা সেমিস্টার হলে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, সেখানে খরচটাও কমে আসছে, ক্রেডিট যেটা আছে ওটা ম্যাটার করছে না। না, করছে না। ওকে, সেক্ষেত্রে তাহলে তারা এই যে পোস্ট গ্রাজুয়েশনের পর যে বিষয়টা, ওটা তারা ইজিলি পোস্ট রিসার্চ ওয়ার্ক ভিসাটা তারা এমনিতেই পাবে। জি, পেয়ে যাচ্ছে। দেন যদি ম্যাডাম একটু জানতে চাই যে নিউজিল্যান্ডের যে ইউনিভার্সিটি গুলো আছে, আচ্ছা আচ্ছা, আপনি যদি কোন কোন ইউনিভার্সিটি গুলো এখন মোস্ট পপুলার বা স্টুডেন্ট চুজ করতে পারে? ওকে, আমি যদি নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি টাইপস গুলো বলি, সেটা হচ্ছে নরমালি হচ্ছে আপনার 3 টাইপস। একটা হচ্ছে নিউজিল্যান্ড ইউনিভার্সিটিস, যেটা আমরা জানি 8টা ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি অফ অকল্যান্ড আছে, তারপর ইউনিভার্সিটি অফ অটাগো আছে, ওয়েলিংটন ইউনিভার্সিটি আছে, এবং এই প্রত্যেকটা ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলো কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি করেন তাহলে 450 ইউনিভার্সিটির মধ্যে কিন্তু এই 8টা ইউনিভার্সিটি কিন্তু থেকে যায়। যেমন আমি যদি আপনাকে বলি, ইউনিভার্সিটি অকল্যান্ড হুইচ ইজ 65, ইউনিভার্সিটি অটাগো আছে, এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 197, এবং আপনার এই অটাগো ইউনিভার্সিটি কিন্তু আপনার মেডিকেল স্টুডেন্টদের জন্য বা মেডিকেল রিলেটেড সাবজেক্টের জন্য কিন্তু জাস্ট ওয়ান্ডারফুল। আর আমি যদি আপনাকে ওয়েলিংটন বলি, ওইটা কিন্তু 240-র মধ্যে আছে। তো ইউনিভার্সিটি টিউশন ফিগুলো সাধারণত একটু হাই হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি চান গভর্নমেন্ট যে পলিটেকনিকগুলো, যে কলেজগুলো আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা আপনার আছে হচ্ছে যেটা প্রাইভেট ইনস্টিটিউশন, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা ওই ধরনের সুযোগ আছে। ওদের 3 ক্যাটাগরিজ আমি যদি ডিভাইড করি, ইউনিভার্সিটি, গভর্নমেন্ট পলিটেকনিক, আরেকটা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো ম্যাডাম এবার জানতে চাচ্ছি যে নিউজিল্যান্ডের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি? নর্মালি আমরা যদি ব্যাচেলার করি বা মাস্টার্স করি, সেক্ষেত্রে একাডেমিক যে রেজাল্ট আমি আপনাকে বলে দিলাম, সেই রেজাল্টটা তো ভেরি ইম্পর্টেন্ট। আর তার সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি, যেটা তাতে থাকা লাগবে। আর ইউনিভার্সিটি আর পলিটেকনিক যে আমি ইনস্টিটিউশনগুলো বলছি, এগুলো আপনার একটু ডিফারেন্স করে টিউশন ফিতে। তো আপনি যদি অ্যাফোর্ডেবল টিউশন ফিস চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি গভর্নমেন্ট যে পলিটেকনিকসগুলো আছে সেগুলো আপনি চুজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সো ম্যাডাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একজন স্টুডেন্টের যে ডকুমেন্ট, একাডেমিক ডকুমেন্টস, ইংলিশ প্রফিসিয়েন্সি, এগুলো ছাড়া আদার্স কি ডকুমেন্টস গুলো? আদার ডকুমেন্টের মধ্যে সবচেয়ে যে স্ট্রংগেস্ট যে পার্টটা, সেটা হচ্ছে ফান্ড। আমি যদি বলি, আমরা ফান্ডের ক্ষেত্রে যদি আমি একটু বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে নর্মালি হচ্ছে আমরা যদি টিউশন ফিটা দেখি, টিউশন ফি আপনি $50,000 নিউজিল্যান্ড ডলার আপনি যদি দেখেন, সেক্ষেত্রে যদি আমি লিভিং কস্টটা $20,000 নিউজিল্যান্ড ডলার অ্যাড করি, সাথে যদি আমি আপনার আপনার যেটা হচ্ছে ট্রাভেল এক্সপেন্সটা ধরি, সবকিছু মিলে বাংলা টাকা যে আপনি 55 লক্ষ টাকার একটা এফডিআর অথবা সেভিংস দেখান, এবং সেটা অবশ্যই 90 থেকে 120 ডেজের মতো হতে হবে। মানে 4 মাস যদি দেখায়, আমাদের জন্য এটা সেফ থাকবে। এবং আমি যা বলছি প্রত্যেকটা কিন্তু নিউজিল্যান্ড ইমিগ্রেশন রুলস অনুযায়ী যে গাইডলাইনটা দেওয়া, সেটা অনুযায়ী আমরা ফলো আপ করবো। আচ্ছা ম্যাডাম, অ্যাপ্লিকেশন করার পর ইউনিভার্সিটি অফার লেটারটা আসতে কতদিন সময় লাগে? এটাও তো ইউনিভার্সিটি কলেজের অনুযায়ী
অনুযায়ী ডিপেন্ডস করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি 2 উইকস ধরে নিই তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ এর মধ্যে 15 ডেজের মধ্যে চলে আসবে। ওকে ওকে। সো ম্যাডাম, নিউজিল্যান্ডের যে একটা বিষয় আমরা সবাই বেশি সব জেনে থাকি যে নিউজিল্যান্ডের ওয়েদারটা খুব ভালো, এই বিষয়ে যদি একটু বলতে। হ্যাঁ, নিউজিল্যান্ডের ওয়েদারে যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি বলি যে নিউজিল্যান্ডের ওয়েদারটা হচ্ছে বেস্ট, এবং এটা হচ্ছে বাংলাদেশের মতো অথবা বাংলাদেশ থেকে আমরা একটু ভালো। সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ যে ওয়েদারটা সেটাই। এবং আমি আরেকটা বিষয় আপনাকে বলি, আমরা যে বিভিন্ন ছোটবেলায় যে ভিউ কার্ড গুলো দেখতাম অথবা পোস্টার কার্ড যে দেখতাম এবং যে ভিউজ গুলো থাকতো, হ্যাঁ আপনি হচ্ছে যেটা আমি বলি ল্যান্ড বলেন পাহাড় বলেন, এগুলো মোস্ট অফ দ্য কিন্তু ন্যাচারাল যে ভিউজ মোস্ট অফ দ্য কিন্তু নিউজিল্যান্ড আর সুইজারল্যান্ড, যেটা আমি এখন দেখছি বা অবজার্ভ করছি, ওগুলো কিন্তু নিউজিল্যান্ড থেকে নেওয়া। ঠিক আছে। এবং নিউজিল্যান্ড আমি এরিয়ার কথা যদি আপনাদের কিছু বলি, সেক্ষেত্রে ওদের যে ক্যাপিটাল আছে ওয়েলিংটন, এটা কিন্তু আপনার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া। আর অকল্যান্ড যে এরিয়াটা, এটা হচ্ছে পুরাটা বিজনেস এরিয়া। আর আপনার আরেকটা যে জায়গাটা আছে যেটাকে বলা হয় কুইন্স টাউন, এটাকে কিন্তু পুরা হোল ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার অফ ক্যাপিটাল বলা হয়। ঠিক আছে। এবং খুব সুন্দর সুন্দর প্লেস আছে, জায়গাগুলো আছে। আর যেহেতু খুবই আপনার নীরব একটা দেশ, পিসফুল একটা কান্ট্রি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আমরা যেরকম একটু ঝামেলা দেখি ওই ধরনের ঝামেলা বা কোনো কিছু নাই, খুবই শান্তিপূর্ণ একটা দেশ। সো এখন পর্যন্ত নিউজিল্যান্ড সম্পর্কে যতটুকু জানলাম, তা শুনে আমার মনে হচ্ছে যে কেন একজন স্টুডেন্ট নিউজিল্যান্ড চুজ করবেন। আসলে আরো বিস্তারিত জানবো ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম, এবার যদি জানতে চাই যে ডকুমেন্টের যে বিষয়, একজন স্টুডেন্টের কি কি ডকুমেন্টস লাগছে? যেহেতু নিউজিল্যান্ড পুরাটাই হচ্ছে ডকুমেন্ট বেস ভিসা, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডকুমেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার তার যে আমরা তার স্পন্সর কে হচ্ছে। হ্যাঁ, আমরা যদি বলি স্পন্সরের ক্ষেত্রে বায়োলজিক্যালি যে প্যারেন্টস আছে বা ফার্স্ট ব্লাড তারা হতে পারছেন, তারা হলে সবচেয়ে আপনার সেফ জোনে থাকা হচ্ছে। আর এছাড়া যদি অনেকে বাবা যদি না থাকেন, মা যদি না থাকেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সেকেন্ড ব্লাড হিসাবে অথবা বা তার লোকাল গার্ডিয়ান হিসাবে আমরা ইনলসকে দেখাতে পারছি, তার আঙ্কেল হতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা রিটেন ডকুমেন্টস কিন্তু আমাদেরকে প্রুফ দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা ওটা শো করতে হবে সেক্ষেত্রে। আর হচ্ছে স্পন্সরে আর যে আমাদের টাকাটা দেখানো হচ্ছে সেক্ষেত্রেও আমরা প্রুফ দিচ্ছি যে সোর্সটা কোথা থেকে এসেছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে অনেকে বলছেন যে আমার বাবা বা জব করছেন, তো জবের মধ্যে দেখা যাচ্ছে পে স্লিপ দেখাচ্ছেন, হুইচ ইজ নট অ্যালাউড। হ্যাঁ, আমরা ট্রাই করি যে আপনি ব্যাংক চ্যানেলের থ্রুতে আপনি প্রোভাইড করেন। হ্যাঁ, অথবা কেউ বিজনেস করছেন, আমরা বিজনেস একটা অ্যাকাউন্ট করে একটা ট্রানজাকশন দেখানোর চেষ্টা করছি উইথ 3 মান্থস or 4 মান্থস এর জন্য আমরা দেখাচ্ছি। হ্যাঁ হ্ঁ, ম্যাচুরিটি ওই যে আমি যেটা বললাম 120 days 4 মান্থস, ওটা হলে সবচেয়ে সেফ জোনে আপনি থাকবেন। ওকে। আর যেটা বললাম যে ব্যাংক ট্রানজাকশন 3 থেকে 4 মান্থস আপনি দেখাতে পারছেন। আর আরেকটা যেটা হচ্ছে বিজনেস যদি করে বিজনেস ট্রানজাকশন আমরা দেখিয়ে দিচ্ছি। আর ট্যাক্সের যে বিষয়টা সেটা যেন লাস্ট 3 ইয়ার্সে আপনার বা ট্যাক্স রিটার্ন থাকে এবং সেটা যেন অনলাইন বেসড হয়, ওটার উপর আমরা ফোকাস করছি। তো এই ডকুমেন্টসগুলোর জন্য মাস্ট থাকে। হ্যাঁ হ্যাঁ, আবার আমরা যে ধরনের ডকুমেন্টসগুলো রেডি করছি সবকিছুই কিন্তু INZ মানে ইমিগ্রেশনস আপনার অফ নিউজিল্যান্ড যে রুলসটা আছে সেই রুলসের অনুযায়ী বেসিক করে আমরা নলেজ নিয়ে কিন্তু কাজ করছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এভরি ডকুমেন্টস গুছানোর ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে আমরা এডিশনাল কিন্তু আরও ডকুমেন্ট অথবা আরও যে ধরনের পেপারসগুলো লাগে টু গেট দ্য ভিসা আমরা কিন্তু সেটাও প্রোভাইড করে থাকছি। এবং যত পেপারস এডিশনাল আমরা অ্যাড করছি প্রত্যেকটাই কিন্তু একটা স্টুডেন্টের ভিসা হওয়ার জন্য। আমার যে শিক্ষার্থীরা আছেন যাতে তাদের সময়টা যাতে নষ্ট না হয় এবং প্রপার গাইড করে যাতে তারা সাকসেস হতে পারে, আমরা কিন্তু এই কাজগুলো করছি, হেল্প করে দিচ্ছি। এবং এই যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো কিন্তু লাগছে। এবং এগুলোর পাশাপাশি এখন মোস্ট যে 3টা ডকুমেন্টস ওরা চাচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, পুলিশ ক্লিয়ারেন্সটা তো চাচ্ছে, আর একটা হচ্ছে হেলথের আপনার হচ্ছে তারা এক ধরনের সার্টিফিকেট চাচ্ছে যে স্টুডেন্টের যে ছোঁয়াচে কোনো রোগ আছে কিনা। এছাড়া আপনার যদি ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, এগুলো কিন্তু যদি আপনি রিটার্ন দেন দে কনসার্ন ইট। ওকে, ভিসা অফিসার কিন্তু এগুলো চায় এবং যদি চায় আপনি যদি এক্সপ্লেন করতে পারেন দে এগ্রিড। হ্যাঁ, এটার পাশাপাশি আমরা আরেকটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। তো এই অ্যাপ্লাই থেকে শুরু করে আপনার ফান্ডটা যদি প্রপার এক্সপ্লেন করতে পারেন, আপনি যে ডকুমেন্টসগুলো দেখাচ্ছেন, যে প্রপার্টি দেখাচ্ছেন, ফিনান্সিয়াল এফিডেভিট দেখাচ্ছেন, এভরিথিং যদি আপনি প্রপারভাবে এক্সপ্লেন করে দেন এবং যে পেপারগুলো দিলাম সবগুলো যদি আপনি ভালো করে চেক করে আপনি যদি সাবমিট করেন, আই হোপ ইউ উইল গেট 100% ভিসা।
ওকে, সো ম্যাডাম এবার যেটা জানতে চাবো একজন স্টুডেন্টের সবচেয়ে বেশি যে আগ্রহ যে জায়গায় থাকে সেটা হচ্ছে স্কলারশিপ, যে এসেই বলে ম্যাডাম স্কলারশিপ আছে কিনা। জি। সো এই ক্ষেত্রে কি বলবেন নিউজিল্যান্ডের ক্ষেত্রে? ওকে, এক্ষেত্রে আমি যদি একটু শেয়ার করি, সেক্ষেত্রে নিউজিল্যান্ডে ব্যাচেলার প্লাস মাস্টার্স প্রোগ্রামে আপনার যদি একাডেমিক ম্যারিটস, তারপর ইংলিশ প্রফিসিয়েন্সি যদি বলি, প্লাস আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ব্যাচেলারে তো হবে না, মাস্টার্স হবে, সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আপনি 5,000 থেকে শুরু করে 15,000 নিউজিল্যান্ড ডলার পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, যেমন আপনার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ওয়েলিংটন আছে, তারা কিন্তু ব্যাচেলারে আপনার 15,000 আপ টু 50,000 স্কলারশিপ দিয়ে থাকে। এবং আমি যদি আপনাকে ফিউচার স্কিল একাডেমি আছে, একটা ফিউচার একাডেমি স্কিল আছে, সেটাও যদি আমি দেখি, তারা কিন্তু টিউশন ফি এত অ্যাফোর্ডেবল যে ইয়ারলি ব্যাচেলার মাস্টার বোথ প্রোগ্রামে কিন্তু 17 লাখ টাকা টিউশন ফি আসতেছে। আমার কাছে মনে হয় এটা আমাদের স্টুডেন্ট যারা আছে ব্যাচেলার প্রোগ্রাম, এক বছর টিউশন ফি 17 লাখ টাকা কিন্তু আমার কাছে মনে হয় অ্যাফোর্ড করাই যায়। এবং আমরা যদি কম্পেয়ার করি অস্ট্রেলিয়ার সাথে, তাহলে কিন্তু ভেরি অ্যাফোর্ডেবল। তো স্কলারশিপের চান্স অবশ্যই আছে। সো স্কলারশিপের ক্ষেত্রে ম্যাডাম পুরো রেস্ট্রিকশন আছে কিনা, যে এই মানে স্টুডেন্টের এই এরকম প্রোফাইল হওয়া লাগবে? আমি বলে দিলাম আপনাকে যে ইংলিশ প্রফিসিয়েন্সি, তার একাডেমিক রেজাল্ট সবকিছু মিলিয়ে কিন্তু সে পেতে পারে স্কলারশিপটা পায়। ওকে, আমি আমার যারা মেধাবী শিক্ষার্থী আছেন, আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আছেন, যারা নিউজিল্যান্ডে ট্রাই করতে চাচ্ছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনারা যখনই দেশের বাইরে যাওয়ার জন্য প্ল্যান করবেন, ডেফিনেটলি হাতে কিছু সময় নিয়ে নেবেন। হ্যাঁ, অনেকে আছে 2 মাস 3 মাস খুব দ্রুত ট্রাই করতে চায়, কোনো কিছু আসলে কিন্তু খুব দ্রুত হয় না, এবং খুব দ্রুত রেজাল্টও কিন্তু ভালো হয় না। আপনি অ্যাটলিস্ট 4 মান্থস 5 মান্থস হাতে নিয়ে, আপনি সময় নিয়ে, আপনি আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে যদি আপনি কাজগুলো করেন, আপনার যে ফান্ডের ইস্যু বললাম, অথবা আপনি কোন ভার্সিটিতে পড়তে যাবেন, কোন কোর্সটা আপনি চুজ করবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটা কেমন, সব কিছু আপনি কথা বলে যখন একটু সময় নিয়ে কাজ করবেন, তখন কিন্তু সাফল্যটা আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এবং সেটা উপভোগ করতে পারবে তখন। হ্যাঁ, ভালো, সেটাই। ওকে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আসে ম্যাডাম, এসওপি। হ্যাঁ, স্টুডেন্টের এসওপি এর উপর আমরা যতটুকু জানি তার ভিসাটা অনেকটাই ডিপেন্ড করে। তো এসওপিটা সে কিভাবে প্রিপেয়ার করবে? এসওপি তো স্টেটমেন্ট অফ পারপাস। তো সেই ক্ষেত্রে বর্তমানে আমরা নিউজিল্যান্ড যে পোর্টালে অ্যাপ্লাই করছি, ওকে, যেটাকে রিয়েলমি আপনার অ্যাকাউন্ট বলছে, ওখানে কিন্তু আপনার 6 থেকে 7টা কোশ্চেনই থাকছে এসওপি টাইপের। হ্যাঁ, যেমন ওয়াই স্টুডেন্ট চুজ নিউজিল্যান্ড, ওকে, এবং তার যে কোর্সে চুজ করছে রিলেভেন্ট স্টাডিজ, সেটা প্রিভিয়াস পড়াশোনার সাথে মাস্টার্সের ক্ষেত্রে সেটা রিলেট করছে কিনা, ওকে, ফ্যামিলি টাইসটা কি সেটা দেখাচ্ছে, ফিনান্সিয়াল আপনি যে টিউশন ফিটা দিয়ে বাংলাদেশ থেকে যাচ্ছেন, পরবর্তী যে টিউশন ফিটা দিবেন সেটা আপনি ম্যানেজ করছেন কিভাবে, এবং হোয়াট ইজ ইউর ইন্টেনশন, আসলে আপনার চিন্তাধারা ভাবনাটা কি, এগুলো কিন্তু প্রত্যেকটা 6 থেকে 7টা টপিকসের মতো থাকে। স্টুডেন্ট জেনুইন কিনা এটা যতটুকু এভাবে বোঝানো যায় সেটা এবং এটা 1000 ক্যারেক্টারসে হয়ে থাকে। এবং ডেফিনেটলি স্টুডেন্ট আপনারা নিজেরা লেখা ট্রাই করবেন, নট ইউজ এআই, কারণ এগুলো তো বোঝা যায়, হ্যাঁ, এবং ওরা বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে নিজেরা লিখতে পারেন। এই ক্ষেত্রে এসওপির ক্ষেত্রে আপনি নিজেই ট্রাই করবেন রিসার্চ করার, আপনি যে ভার্সিটিতে পড়তে যাবেন ওই সাবজেক্টের কোর্সগুলো দেখা, এবং ওই সাবজেক্টগুলোর ফার্স্ট ইয়ারে বলেন সিলেবাসটা কেমন হয়, এগুলো আপনি নিজে একটু স্টাডি করবেন। এবং ওখানে আপনার যে টপিকগুলো আছে, আপনার গোল কে, আপনার ভিশন কে, তারপর হচ্ছে আপনি কি প্ল্যান করছেন, আপনার ফিনান্সিয়াল আপনি কীভাবে গুছাচ্ছেন, এভরিথিং আপনি নিজে রাইট করবেন। আফটার দ্যাট ইউর কাউন্সিলর অথবা যিনি আপনার ফাইলটা নিয়ে কাজ করছেন, উনি হয়তো সেটাকে পলিশ করে দিলেন, অথবা এটাকে আপনাকে আর একটু গাইড করে দিলেন, বাট ট্রাই টু রাইট বাই ইউর সেলফ। ওকে, সো স্টুডেন্টস আপনারা বুঝতেই পারছেন যে এসওপির যে পার্টটা বা ডকুমেন্টারি যে বিষয়গুলো আমরা বলছি, আমরা আমাদের এখান থেকে আমরা আপনাদেরকে একটা গাইডেন্স টেস্ট দিয়ে দিব যে এরকম ভাবে আপনারা এই ডকুমেন্টসগুলো সাবমিট করবেন বা এসওপিটা এইভাবে লিখবেন। বাট পুরো বিষয়টা নিজের উপর আপনার নিজের আগে স্টাডি করতে হবে, আপনার ইউনিভার্সিটি কোর্স, আপনি কেন যাচ্ছেন, আপনার জীবন বৃত্তান্ত পুরোটার সম্পর্কে আপনার নিজের একটা ধারণা রাখা লাগবে। লাইক আপনি এখন এসওপিতে লিখলেন একটা, বাট আপনাকে যখন ইউনিভার্সিটি থেকে কোনো কল আসলো বা এম্বাসি থেকে কোনো কল আসলো, আপনি একটা মিস ইনফরমেশন দিলেন, তখনই কিন্তু ভিসাটা রিজেকশন হয়ে যায়। পরবর্তীতে আপনারা কিন্তু বলে থাকেন যে আমার অ্যাডমিশন অফিসার আমার ফাইল প্রসেসিং এ ভুল করেছেন, বা আমার কাউন্সিলর কোনো ভুল করেছেন, আমার এজেন্সি ভুল করেছেন। আসলে বিষয়টা এমন না, ডকুমেন্টস যদি প্রপার থাকে কোনো কিছুই আপনার এই জার্নিতে বাধা হতে পারবে না। সো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, হচ্ছে একজন স্টুডেন্ট অনেকে ভিসা রিফিউজাল এসে থাকে, এক্ষেত্রে মেইন কিছু পয়েন্ট যদি বলতে কেন আসে?
সেক্ষেত্রে প্রধান কারণ হতে পারে এসওপিটা, সেটা একটা হতে পারে, অথবা আপনার বা আপনি যে ফান্ডটা দেখাচ্ছেন এটা প্রপার ভাবে এক্সপ্লেন আপনি করতে পারছেন না, এটা একটা কারণ হতে পারে। আর আরেকটা হতে পারে যে আপনি যে ওয়েতে বা যে চেকলিস্ট ওয়েতে আমরা ফলো করি, ইমিগ্রেশনের রুলসগুলো ফলো করে আমরা যেভাবে ফাইলটা সাবমিট করা দরকার, হয়তো বা আপনি কোনো একটা পেপার মিসিং করেছেন, আচ্ছা সেটার কারণে আপনার রিজেক্ট হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে ম্যাডাম স্টাডি প্ল্যানটা কি কোনো কিছু ম্যাটার করে কিনা, যে স্টুডেন্টের স্টাডি প্ল্যানটা? না, সেক্ষেত্রে কোনো কিছু ম্যাটার করে। সো ম্যাডাম, আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে প্রায় শেষের দিকে, তো আবার যদি একটু জানতে চাই যে নিউজিল্যান্ড যে চুজ করছে একজন স্টুডেন্ট, আর কি কি ফ্যাসিলিটিস আছে তার? আর কিছু ফ্যাসিলিটিসের মধ্যে আমি যদি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেমন এজ লিমিটটা যদি বলি, হ্যাঁ, যারা মাস্টার্স করতে যেতে চায় আপনি দেখবেন অনেকগুলো কান্ট্রি আছে যারা অ্যালাউ করে না, বাট নিউজিল্যান্ড কিন্তু 45+ এজ যদি আপনার হয়েও যায় তারপরেও কিন্তু আপনি ইংলিশ প্রফিসিয়েন্সির সাথে রেখে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নিউজিল্যান্ডে। ওকে, আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে নিউজিল্যান্ডের ক্ষেত্রে যেমন এমবেসি ফিটা যদি আমি বলি, এমবেসি ফিটা যদি 750 প্লাস হচ্ছে ট্যাক্সে 850 আসে, এবং সেটা কিন্তু অ্যাফোর্ডেবল, যেটা আমি অস্ট্রেলিয়ার সাথে বলি তুলনামূলক খুবই কম। এবং আমি যদি আপনার সাথে আমি বলি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু 800 থেকে শুরু করে 900 থাকে, এবং স্পাউস এবং চাইল্ডের কিন্তু কোনো হেলথ ইন্স্যুরেন্স লাগছে না, যেটা আপনার মানিটাকে সেভ করে ফেলছে। আর আরেকটা ইস্যু আমি বলতে চাই, যেমন অন টপ অফ দ্যাট, যে কোনো কান্ট্রি থেকে যদি আপনি রিজেক্ট হন, ইউকে থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, আপনি কিন্তু নিউজিল্যান্ড কিন্তু তারা ওই ডিক্লাইন স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্ট করে থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানতে চাই ম্যাডাম, ধরেন একজন স্পাউস নেই, তাই স্পাউসের হয়তো ডিভোর্স বা কিছু, তখন কি সে তার যে কিডস আছে, তার কিডস নিয়ে সে ওখানে সেটেল হতে পারবে? হ্যাঁ, পারবে, যে অপশনটা আছে সে যেতে পারবে। এবং আমরা অনেক সময় চিন্তা করি স্পাউস চলে গিয়েছে কিন্তু আমার বাবা মা আছে, তো সেক্ষেত্রেও যদি আমরা লং টাইমের জন্য আমাদের প্যারেন্টসকে নিয়ে যেতে চাই, সেটাও কিন্তু আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের পরে কিন্তু আপনার প্যারেন্টসকে নিয়ে যেতে পসিবল, আপনি নিয়ে যেতে পারবেন। ওকে, আমরা কিন্তু প্রতিদিন 30 থেকে 40 জন স্টুডেন্টের সাথে কথা বলে থাকি। আমার যে শিক্ষার্থীরা আছেন তারা বিভিন্ন মাল্টি ডেস্টিনেশনে যেতে চায়, তো সেই ক্ষেত্রে আমরা নিউজিল্যান্ড যেহেতু পেপার বেস ভিসা, আমরা প্রতিটা স্টুডেন্টের ফাইল বুঝে শুনে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার প্রতিটা ডকুমেন্টস দেখে তারপর গাইড করে আমরা প্রোফাইল নিয়ে কাজ করি। এমন নয় যে নিউজিল্যান্ডের স্টুডেন্ট কেউ যেতে চায় আমরা প্রতিটা ফাইল নিয়ে কাজ করি না, যিনি পারবেন, যাকে দিয়ে সম্ভব নিউজিল্যান্ডের জন্য আমরা যে ক্রাইটেরিয়াগুলো দেখি ওগুলো যদি ফুলফিল করার পর মনে হয় যে হ্যাঁ উনি নিউজিল্যান্ড যাওয়ার জন্য ক্যাপেবল, তখনই কিন্তু আমরা ওই প্রোফাইলটা নিয়ে আমরা কাজ করে থাকি। আর যেহেতু এডুকেশনের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা আছি বা ইউনিভার্সিটির সাথে ইনস্টিটিউটের সাথে আমরা কাজ করছি, এবং 2015 সাল থেকে অলমোস্ট 11 ইয়ার্সের একটা অভিজ্ঞতা কিন্তু নিউজিল্যান্ডের উপর আমাদের আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা দীর্ঘ অভিজ্ঞতার কারণেও কিন্তু আপনি আমাদের সাথে চাইলে কাজ করতে পারেন। আর যেহেতু আমরা আইএনজেড ইমিগ্রেশন অফ নিউজিল্যান্ড গাইডলাইন্স, প্রতিটা গাইডলাইন্স ফলো করে আমরা স্কিলস বলেন, নলেজ বলেন, আমরা প্রত্যেকটা জিনিস জেনেই কিন্তু কাজ করছি, তো সেই ক্ষেত্রে প্রতিটা ফাইল কিভাবে সাবমিট করা হবে এই সম্পর্কে কিন্তু আমাদের ভালো একটা দক্ষতা আছে। আর আরেকটা যে বিষয় হচ্ছে ওভারঅল অনেক স্টুডেন্ট আছে যেমন ওভার দ্য ফোনে কথা বলেই সব ইনফরমেশন জানতে চায়, যেটা আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা প্লিজ একটু কষ্ট করে অফিসে আসুন। ওভার দ্য ফোনে অনেকে জিজ্ঞেস করে যে মিস আমার এই রেজাল্টে কি হবে, আমার সিজিপিএটা একটু কম, এটা কি আমি পারবো যেতে? মিস আমি ন্যাশনাল ইউনিভার্সিটি পাস করেছি, আমার সিজিপিএ 2.50, হুইচ ইউনিভার্সিটি ইজ অ্যাভেলেবল ফর মি। অথবা কে জিজ্ঞেস করে মিস আমার এই ইউনিভার্সিটির টিউশন ফিটা কত? আসলে এই ধরনের প্রশ্ন কিন্তু আপনি ফোন আলাপে কথা বলে আপনার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না। আপনি ইউনিভার্সিটি চুজের বলেন, সাবজেক্ট পছন্দ করার বিষয়ে বলেন, অথবা আপনি টিউশন ফিটা ফান্ড আপনি কীভাবে দেখাচ্ছেন, আপনার বাবা কি করছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই জরুরি। এবং আপনি যখন অফিসে আসবেন, সশরীরে আসবেন, আপনি যখন আপনার মনের ভাবটা প্রকাশ করবেন আমাদের সাথে, আপনি যখন ক্লিয়ারলি কথা বলবেন, তখন কিন্তু প্রতিটা জিনিস কিন্তু আপনার একটা ভালো দক্ষতা হবে, তখন আপনার ডিসিশন নিতে কিন্তু ভেরি ভেরি ইজি ফর ইউ। তো আমি সবসময় চাইবো যে
আপনারা একটু কষ্ট করে অফিসে ভিজিট করেন এবং আমি আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস আমি আপনাদেরকে দিয়ে দিব। যে কোনো প্রশ্ন আপনার যদি মনে আসে অথবা মনে হয় যে এই বিষয়টা আমি জানতে চাই, আপনি আমার নাম্বারে ইউ ভেরি ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি। আমি আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। ভালো থাকেন। সো স্টুডেন্টস, আপনারা যারা নিউজিল্যান্ড যেতে চান কিন্তু এখনো প্রপার গাইডেন্স পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, অবশ্যই আমাদের যে আলোচনা আজকে ছিল আপনাদের হয়তো এখন বেশ কিছু কনফিউশন অলরেডি দূর হয়ে গেছে। তার উপর ম্যাডাম যেটা বললেন যে এডুকেশন অ্যাড থেকে আপনি কিভাবে সাপোর্টটা পাবেন। তো আপনারা যারা প্ল্যান করছেন কিন্তু বুঝতে পারছেন না, এখনো কনফিউজড, আপনারা আমাদের অফিস ভিজিট করুন। আমাদের এই ভিডিওতে নিচের ম্যাডামের যে যোগাযোগের নম্বর দেওয়া আছে, আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন বা আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজ করেও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত স্টে উইথ এডুকেশন অ্যাড।